স্টাডি ইন জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জলবায়ুর মেঘের যে পোর্শনটা রয়েছে ওটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ক্লাউড ফর্মেশন ছিল, সেই ক্লাউড ফর্মেশনে আজকে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি এই ক্লাউড সম্পর্কে। ঠিক আছে, ক্লাউড কি জিনিস, কি বৃত্তান্ত বা বিষয়টা সম্পর্কে আমরা আগের দিন অধঃক্ষেপণের বেশ কয়েকটা ভাগ সম্পর্কে জেনেছিলাম। আজকে বলেছিলাম যে আজকে আমরা ক্লাউড সম্পর্কে স্টাডি করব। তো সেই ক্লাউড বা মেঘ এই বিষয়টা সম্পর্কে আজকে আমাদের বিষয়। কি বলা আছে এখানে, প্রথমে আমাদের এখানে মেঘের সংজ্ঞা দেওয়া আছে। মেঘের সংজ্ঞাটায় যেটা বলা হয়েছে যে কিনা আমাদের যে ঊর্ধ্বাকাশ বলতে কি না, আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আকাশ, ফাঁকা স্থান থেকে সেটাকে আমরা আকাশ বলে থাকি। তো সেই ভূপৃষ্ঠের উপরের দিকে যে ফাঁকা স্থান রয়েছে সেই বাতাসে ভাসমান, বাতাসে বাতাসে যে ভাসমান রয়েছে অতি সূক্ষ্ম থেকে ক্ষুদ্র যে সমস্ত জলকণা রয়েছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অতি সূক্ষ্ম থেকে ক্ষুদ্র যে সমস্ত জলকণা রয়েছে বা তুষারকণা রয়েছে, এই তুষারকণাগুলি যখন একে অপরের সঙ্গে কি হয়েছে, সমষ্টি হয়ে যাচ্ছে অর্থাৎ যুক্ত হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ক্লাউড বা মেঘ বলছি। তাহলে মেঘ বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমাদের বাতাসে ভাসমান যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র জলকণাগুলি রয়েছে বা তুষারকণাগুলি রয়েছে, সেগুলো যখন এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলি রয়েছে তারা যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, একটি মেঘের সৃষ্টি করছে। ঠিক আছে, সেটাকে আমরা বা যেটাকে আমরা ক্লাউড নামেও পরিচিত করে থাকি। তাহলে এই মেঘের কি কি বৈশিষ্ট্য রয়েছে, না মেঘের প্রথম যেটা বৈশিষ্ট্য রয়েছে এটা হচ্ছে কি জলীয়বাষ্পের ঘনীভূত হওয়ার প্রক্রিয়া। অর্থাৎ জলীয়বাষ্পটা যখন ঘনীভূত হয়ে যায় তখনই আমাদের কি সৃষ্টি হচ্ছে, মেঘ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমাদের বাতাসে যে জলকণা রয়েছে বা তুষারকণা রয়েছে, জলকণা বা তুষারকণা যেগুলো রয়েছে সেই তুষারকণা যখন ঘনীভূত হয়ে যাচ্ছে, তার এই ঘনীভূত রূপটাই হচ্ছে কি আমাদের মেঘ। এক কথায় যদি আমরা বলে থাকি, আমাদের বাতাসে যে সমস্ত ভাসমান জলগুলি রয়েছে বা জলকণাগুলি রয়েছে বা তুষারকণাগুলি রয়েছে সেগুলো ঘনীভূত হয়ে গিয়ে যে সৃষ্টি করে সেটাই হচ্ছে কি আমাদের মেঘ। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর যেটা বলা হয়েছে না, এখানে যে মেঘ বা তোমার হচ্ছে জল বা তুষারকণা যেগুলো থাকে, অর্থাৎ যেখান থেকে মেঘ সৃষ্টি হচ্ছে, সেই জল বা তুষারকণা যেটা থাকে তার সমষ্টি থাকছে 0.001 থেকে 0.6 মিলিমিটার। ঠিক আছে, তাদের বেসের হয়ে থাকে এবং এদের এই সমস্ত মেঘগুলো রয়েছে এদের উচ্চতা হচ্ছে 1600 ফুট থেকে 1600 ফিট থেকে 20,000 ফিট বা 20,000 ফুটের মধ্যে এটি অবস্থান করে থাকে। আর মেঘের যদি আমরা রঙের কথা বলি, মেঘ সাধারণত সাদা রঙের হয়ে থাকে, তবে বেশ কিছু ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে না, কখনো ধূসর রঙের হয়ে থাকে। ঠিক আছে, ধূসর রঙের হয়ে থাকে বা কালো রঙের হয়ে থাকে। ঠিক আছে, বা লালচে, হালকা লালচে আভাযুক্ত। লালচে আভাযুক্ত বলতে ওই বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন সূর্য দেখা যায় আকাশে তখন যে হালকা লালচে ভাবটা দেখা যায় সেইটার কথা বলা আছে। তাহলে মেঘ সাধারণত হয়ে থাকে সাদা রঙের, তবে বেশ কিছু ক্ষেত্রে ধূসর এবং কালো। কালোটা সাধারণত ওই যখন কালবৈশাখী মেঘ হয়ে থাকে বা বৃষ্টি হয়ে থাকে তখনই আমরা বিষয়টাকে ভালোভাবে লক্ষ্য করে থাকি। এটা গেল মেঘ এবং তার বৈশিষ্ট্য। এরপরে বলা হয়েছে মেঘ সৃষ্টির জন্য কিছু বৈশিষ্ট্য বা শর্তের প্রয়োজন। শর্তগুলো কি কি, না শর্তগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা বলা আছে দেখো এখানে, যে বায়ুমণ্ডলের শুষ্ক যে রুদ্ধ তাপ হ্রাস পাবে এবং প্রতি বর্গ কিলোমিটারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড করে বেশি হবে, মানে তার হ্রাসের যে হারটা সেটা অনেকটাই বেশি হবে। এবং তার সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠে বাষ্পীভবনের হারটাও যাতে বেশি হয়, কারণ জল বা সমুদ্র থেকে জলটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেলে গিয়েই বাতাসে অবস্থিত ধূলিকণা, জলকণা বা লবণ কণার সঙ্গে যুক্ত হয়ে তারা কি সৃষ্টি করবে, মেঘের সৃষ্টি করবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে ভূপৃষ্ঠে বাষ্পীভবনের যে হারটা থাকে সেই বাষ্পীভবনের হারটা যেন অনেকটাই কি থেকে বেশি হয়ে থাকে। আর কি, বায়ুস্তরে জলীয়বাষ্প ধারণ ক্ষমতা অধিক হতে হবে, কারণ যে জলটা সমুদ্র সমতল থেকে বা মহাসাগর থেকে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, সে উপরে উঠে গিয়ে বাতাসে যদি তাকে ধরে রাখার ক্ষমতাটা না থাকে তাহলে সেটা মেঘ ঘনীভূত হবে না বা মেঘের সৃষ্টি করবে না। তো সেই জন্য এখানে বলা হয়েছে যাতে যে জলীয়বাষ্পটা অধিক যেটা উড়ে যাচ্ছে সেটা যাতে আমাদের বাতাস অধিক পরিমাণে ধরে রাখতে পারে, সেই ধারণ ক্ষমতাটা তার অবশ্যই থাকতে হবে। এবং যেটা বলা হয়েছে যে ঘনীভবনের কেন্দ্রের যে সংখ্যাটা সেটা যেন উপস্থিত অবশ্যই থাকে, কারণ ঘনীভবন কেন্দ্র না থাকলে কখনোই সেখান থেকে কি সৃষ্টি হবে না, কখনোই সেখান থেকে আমাদের হচ্ছে কি মেঘ সৃষ্টি হবে না। তাই এই দুটো জিনিসকে খুবই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, যে প্রথমত হচ্ছে তাপের হারটা একটু সেন্টিগ্রেডের বেশি হবে, এটা একটা কারণ। দুই নম্বর হচ্ছে বাষ্পীভবনটা বেশি হবে এবং জলীয় বাষ্পের পরিমাণটাও ঠিক একই রকম কি থাকবে, বেশি থাকবে। এই হচ্ছে মেঘ সৃষ্টি বা হওয়ার অবশ্যই। এবারে বলা হয়েছে কিনা আমাদের মেঘ কি করে হচ্ছে বা ফরমেশনটা কি করে হচ্ছে, যদি আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখি তাহলে জিনিসটাকে দেখতে পাবো। খুব ভালো করে এখানে বলা হয়েছে যে আমাদের এটা সূর্য এসে, সূর্য থেকে প্রচণ্ড সূর্যের তাপে জলটা তোমার হচ্ছে তাপটা এসে আমাদের ভূপৃষ্ঠের উপরে বা জলরাশির উপরে পড়ছে। সেখান থেকে এই যে জলরাশিটা রয়েছে সেই জলরাশিটা কি হচ্ছে, ওয়ার্ম হয়ে যাচ্ছে, মানে গরম জল হয়ে যাচ্ছে। গরম জলটা যেটা কনডেনসেশন পদ্ধতিতে ইভাপোরেট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ওয়াটার ইভাপোরেট বলে থাকি।
ঠিক আছে? তাহলে এই জলটা evaporate হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে না আমাদের যে এই যে জলটা ছিল এই জলটা কি হচ্ছে আমাদের গরম হচ্ছে। গরম হওয়ার পরে আমরা সেটা কনডেনসেশন প্রসেস হচ্ছে। কনডেনসেশনের পরে কি হয়ে যাচ্ছে? এটি evaporate হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন সে evaporate হয়ে যাচ্ছে তখন কনভেকশন প্রসেস হচ্ছে। তার সঙ্গে বেশ কিছু কোল্ড টেম্পারেচার বা হিট টেম্পারেচার ক্রিয়েট করছে। দিয়ে কনডেনসেশন বা আইস ক্রিস্টাল বা ওয়াটার ড্রপলেটস যেটা আমরা একটু আগেই বলেছি যে জলবিন্দু বা তুষার বিন্দুতে পরিণত হচ্ছে এবং সেই তুষার বিন্দু পরবর্তীকালে আমাদের গিয়েতে মেঘে পরিণত হচ্ছে। তার মানে একদম স্টেপ বাই স্টেপ। প্রথমে বিষয়টা যদি আমরা দেখি তাহলে এখানে একদম স্টেপ বাই স্টেপ জিনিসটাকে দেখানো হয়েছে। কি বলা হয়েছে? না বলা হয়েছে যে প্রথমে আমাদের সূর্য থেকে আলোটা আসছে, আলো আসার পরে প্রথমে জলটা গরম হচ্ছে, গরম হওয়ার পরে কনডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমে সেটা কি হচ্ছে? ইভাপোরেট হচ্ছে। কি হচ্ছে? ইভাপোরেট হচ্ছে অর্থাৎ বাষ্পীভূত হয়ে যাচ্ছে। বাষ্পীভূত হয়ে কনভেকশন প্রসেস হচ্ছে অর্থাৎ মেঘ কার সঙ্গে সাক্ষাৎ করছে? সে ক্লাউড টেম্পারেচারে যে স্তরে থাকে সেটার সঙ্গে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পরে সেটি জলকণা বা তুষারকণা রূপে কনডেনসেশন হয়ে যাচ্ছে। কনডেনসেশন হয়ে উপস্থিত উপরে থেকে আরো উপরের দিকে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে গিয়ে মেঘের সৃষ্টি হচ্ছে। মানে একটা সিকোয়েন্স প্রসেসের মাধ্যমে যাচ্ছে। তাহলে যদি আমরা এটাকে স্টেপ বাই স্টেপ বলে থাকি তাহলে প্রথম পর্যায়ে কি হবে? না প্রথম পর্যায়ে সূর্য থেকে আলোটা আসবে। সূর্য থেকে যে আলোটা আসছে সেই আলোটা এসে ভূপৃষ্ঠের উপরে পড়বে। ভূপৃষ্ঠের উপরে পড়ার পরে এখানকার জলটাকে উত্তপ্ত করবে। এটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে কি হবে? জলটা বাষ্পীভূত হয়ে উপরের দিকে কনডেনসেশন ঘটবে। এটা হবে তৃতীয় পর্যায় এবং চতুর্থতে হবে কি? না তোমার হচ্ছে কনডেনসেশন বা সেই যে ওয়াটার ড্রপলেট বা আইসবার্গগুলো সেগুলো কি হচ্ছে? আমাদের মেঘে পরিণত হচ্ছে। তার মানে এটা হচ্ছে ১ নম্বর পর্যায়, এটা হচ্ছে ২ নম্বর পর্যায় আর এটা হচ্ছে কি আমাদের ৩ নম্বর পর্যায়। মানে আমরা একদম ছোট্ট করে বিষয়টাকে যদি আমরা এখানে ব্যাখ্যা করি তাহলে ওইরকমভাবে বিষয়টা আসছে। এটা গেল মেঘ সৃষ্টি। এরপরে বলা হয়েছে আমাদের যে আকাশে যে আমরা যে মেঘ দেখতে পাই তাদের শ্রেণীভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি তাদেরকে একজন ভূগোলবিদ রয়েছেন। ভূগোলবিদ হচ্ছেন ব্রিটিশ আবহবিদ লিওক হাওয়ার্ড। একজন ব্রিটিশ আবহবিদ। ব্রিটিশ আবহবিদ। ঠিক আছে? ব্রিটিশ আবহবিদ তার নাম হচ্ছে কি? লিউক লিউক হাওয়ার্ড। লিউক হাওয়ার্ড। তো সেই লিউক হাওয়ার্ড কবে দিয়েছেন এটি? 1803 সালে। ঠিক আছে? তার একটা বই ছিল অন অন মডিফিকেশন অফ ক্লাউড। ঠিক আছে? তার একটা বই ছিল সেই বইতে তিনি বলেছেন অন মডিফিকেশন অফ ক্লাউড গ্রন্থটিতে তিনি বলেছেন কি? যে আমাদের মেঘের যেটা রয়েছে তার সৌরগঠনের ভিত্তিতে আন্তর্জাতিক ভিত্তিতে তিনি প্রথম ১০ টি ভাগে ভাগ করেছেন। মেঘের তাহলে কয়টি শ্রেণীভাগ তিনি করেছেন? ১০ টি শ্রেণীভাগ করেছেন। ঠিক আছে? এবারে প্রথমে এটাকে তিনি উচ্চতার ভিত্তিতে ভাগ করেছেন অর্থাৎ কত উচ্চতায় অবস্থান করছে কি ভিত্তিতে সেই ক্ষেত্রে রয়েছে ৮ টি ভাগ রয়েছে এবং তারপরে শেষে ৩ টি রয়েছে প্রধান এই অনুসারে ভাগ করা হয়েছে। এবারে উচ্চতার ভিত্তিতে তিনি ৩ টি শ্রেণীতে ভাগ করেছেন। একটা হচ্ছে তোমার উঁচু মেঘ মানে একেবারে যারা সবথেকে উঁচু স্তরে থাকে। তারপরে হচ্ছে মধ্যস্তর আর সবার শেষে হচ্ছে কি নিম্ন স্তর। এই উঁচু স্তরটা হচ্ছে ৬ থেকে ৬ থেকে ১৩ কিলোমিটার। তারপরটা হচ্ছে ২ থেকে ৬ কিলোমিটার আর এটা হচ্ছে ০ থেকে ২ কিলোমিটারের মধ্যে এদের অবস্থানে থাকবে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ২ কিলোমিটার পর্যন্ত থাকবে আমাদের নিম্ন স্তরের মেঘ, ২ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত থাকবে হচ্ছে মধ্যস্তরের মেঘ এবং ৬ থেকে ১৩ কিলোমিটার মধ্যে থাকবে আমাদের কি উঁচু স্তরের মেঘ। এবারে কোন স্তরে কি মেঘগুলো দেখা যায় এখানে আমরা ছোট্ট একটা ড্রয়িং এর মাধ্যমে বা এর মাধ্যমে আমরা দেখে নিতে পারি। এখানে দেখে বড় বিষয়গুলো বলা হয়েছে একদম সুন্দর করে। বলা হয়েছে এই যে বিষয়টা রয়েছে এইখান থেকে উপরের দিকে এই পোরশনটা এটা হচ্ছে আমাদের উঁচু স্তরের মেঘ। এখানে ৩ টে রয়েছে। কি, কি রয়েছে? না ১ নম্বরে হচ্ছে আমাদের সিরাস, ২ নম্বরে হচ্ছে আমাদের সিরোস্ট্রেটাস এবং ৩ নম্বরে হচ্ছে সিরোকিউমুলাস। তার মানে উঁচু স্তরের মেঘ হচ্ছে আমাদের ৩ টে। ১ নম্বরে হচ্ছে আমাদের সিরাস, ১ নম্বরে হচ্ছে সিরাস, ২ নম্বরে হচ্ছে সিরোস্ট্রেটাস এবং ৩ নম্বরে রয়েছে সিরোকিউমুলাস। এটা হলো একেবারে উঁচু স্তরের মেঘ। এরপর আসবে কি মধ্যস্তরে। মধ্যস্তরে দুটো রয়েছে। একটা হচ্ছে অল্ট্রোস্ট্রেটাস বা অল্টোস্ট্রেটাস এবং আরেকটা রয়েছে কি অল্টোকিউমুলাস। তার মানে নিম্ন স্তর বা মধ্যস্তরের মধ্যে দুটি মেঘ রয়েছে। একটা হচ্ছে অল্টোস্ট্রেটাস যেটা হচ্ছে ৪ নম্বরে আসবে আর তারপরে হচ্ছে কি অল্টোকিউমুলাস যেটা আসবে ৫ নম্বরে। তাহলে দুটো স্তর বলে গেল। আমাদের লাস্টে রয়েছে আর একটা স্তর। আরেকটা স্তর যেটা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি নিম্ন স্তরের মেঘ। নিম্ন স্তরের মেঘ ৩ টে রয়েছে। ৩ টে দেখতে পাওয়া যাচ্ছে এখানে। একটা হচ্ছে স্ট্রেটাস, তারপর হচ্ছে স্ট্রেটোকিউমুলাস এবং রয়েছে নিম্বোস্ট্রেটাস। তাহলে নিম্ন স্তরে ৩ টে। ৩ টের মধ্যে কি, কি নামগুলো সেটা ৫ নম্বরে রয়েছে। স্ট্রেটাসে আসবে ৬ নম্বর, স্ট্রেটোকিউমুলাস আসবে ৭ আর নিম্বোস্ট্রেটাস আসবে ৮ নম্বর। হয়ে গেল ৮ টা আর বাকি রয়েছে দুটো। দুটোর মধ্যে একটা হচ্ছে আমাদের এখানে কিউমুলাস যেটা হচ্ছে আমাদের
9 নম্বর। আর আরেকটা আমাদের রয়েছে কিউমুলোনিম্বাস। ঠিক আছে, আরেকটা আমাদের রয়েছে কি কিউমুলোনিম্বাস। হয়ে গেল আমাদের টোটাল 10খানা মেঘের নাম। এই যে 10টা মেঘ বললাম, এই 10টা মেঘের নাম সম্পর্কে আমাদেরকে খুব ডিটেলসে জানতে হবে। এবার যদি আমরা উঁচু থেকে নিচে জিনিস, নিচু থেকে উঁচুর দিকে যাই, তাহলে নিচে সব থেকে নিচু স্তরে রয়েছে স্ট্রেটাস, স্ট্রেটোকিউমুলাস, নিম্বো স্ট্রেটাস। মধ্যস্তরে রয়েছে অল্টো স্ট্রেটাস, অল্টো কিউমুলাস। আর একেবারে উঁচু স্তরে রয়েছে 3টে স্তর, সিরিয়াস স্ট্রেটাস, কিউমুলাস। এবং উলম্বের ভিত্তিতে দুটো রয়েছে, একটা হচ্ছে কিউমুলাস এবং আরেকটা হচ্ছে কি কিউমুলোনিম্বাস। এই হচ্ছে আমাদের টোটাল 9টা মেঘের স্তর। আমাদেরকে এদের সম্পর্কে একদম খুব ডিটেলসে প্রত্যেকটা মেঘের স্তরের বিষয়গুলো সম্পর্কে, তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কি ব্যাপার, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে যদি আমরা একেবারে উঁচু স্তরের মেঘ থেকে দেখি, উঁচু স্তরের মেঘ দেখি, তাহলে কি কি আসবে না, উঁচু স্তরের মেঘ হচ্ছে গড় উচ্চতা থেকে 6 থেকে 13 কিলোমিটারের মধ্যে এদের অবস্থান। তাহলে এদের অবস্থানটা হচ্ছে কত, 6 থেকে 13 কিলোমিটারের মধ্যে এরা অবস্থান করছে। এর 3টে আমরা নাম জেনেছি, কি কি। 1 নম্বরে ছিল আমাদের হচ্ছে সিরাস, সরি 1 নম্বরে হচ্ছে আমাদের সিরাস, 2 নম্বরে হচ্ছে আমাদের সিরোকিউমুলাস, আর 3 নম্বরে আসছে আমাদের সিরোস্ট্রেটাস। তিনটে হয়ে গেল। এই তিনটে হচ্ছে আমাদের উঁচু স্তরের মেঘ, সিরাস, সিরোস্ট্রেটাস এবং সিরোকিউমুলাস। আমাদেরকে এদের প্রত্যেকটার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। যদি আমরা প্রথমেটা দেখি, তাহলে প্রথমে আমাদের আসবে কি সিরাস। সিরাসের কি কি বৈশিষ্ট্য রয়েছে না, সিরাস যেটা রয়েছে, প্রথমত এটা আসবে উঁচু স্তরের মেঘ। এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের মেঘ, যেহেতু এটা উঁচু স্তরের মেঘ, তখন এটা সর্বোচ্চ স্তরের মেঘ হবে। ঠিক আছে, সর্বোচ্চ স্তরের মেঘ। এবং স্বাভাবিকভাবে মেঘ মানে সাদা হবে, সাদা ও স্বচ্ছ পেঁজা তুলোর মতন। ঠিক আছে, সাদা এবং স্বচ্ছ পেঁজা তুলোর মতন। এবং এটা সূর্যোদয় সূর্যাস্তের এটি বর্ণচ্ছটা দেখতে পাওয়া যায়, মোটামুটি এইটুকু। আর এর যদি আমরা প্রভাব দেখি, আমি শুধু যেগুলো বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে যাচ্ছি। এই মেঘে বৃষ্টিপাত হয় না, এই মেঘে কি হয় না, বৃষ্টিপাত হয় না। এটি আকাশের অনেক উঁচুতে দেখতে পাওয়া যায়, ওই শরৎকালের আকাশে সাধারণত দেখতে পাওয়া যায়। এবং এটি পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। এই ধরনের যদি আকাশে মেঘ দেখতে পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে কি পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। এটা হলো আমাদেরকে সিরাস। সিরাসের পরে রয়েছে কি আমাদের সিরোস্ট্রেটাস, সিরোকিউমুলাস। যদি আমরা 2 নম্বরে সিরোকিউমুলাস সম্পর্কে জেনে নিই, সিরোকিউমুলাস এই কিরকম হবে, এটাও হবে উচ্চ স্তরের মেঘ। এটি হবে সাদা, স্বচ্ছ, ছোট 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 ঢেউয়ের মতো এটি দেখতে হয়। এবং এটি হচ্ছে কি ছায়াহীন, হালকা হালকা সাদা রঙের, হালকা সাদা রঙের হয়ে থাকে। ঠিক আছে, এবং এই মেঘটাকে দেখতে অনেকটা ম্যাক্রেল মাছের পিঠের মতন বলে এটাকে ম্যাক্রেল ক্লাউডও বলা হয়ে থাকে, ম্যাক্রেল স্কাই বা ম্যাক্রেল ক্লাউডও বলা হয়ে থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মেঘটা ম্যাক্রেল মাছের পিঠের মতন দেখতে হয় বলে এটাকে ম্যাক্রেল স্কাই বা ম্যাক্রেল ক্লাউডও বলা হয়ে থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোন মেঘে ম্যাক্রেল ক্লাউড বা ম্যাক্রেল স্কাইয়ের মতন দেখতে হয়ে থাকে, তাহলে সেটা হবে সিরোকিউমুলাস। গেল। নেক্সট আমাদের 3 নম্বরে যেটা রয়েছে, 3 নম্বরে রয়েছে কি সিরোস্ট্রেটাস। 3 নম্বরে রয়েছে কি সিরোস্ট্রেটাস। সিরোস্ট্রেটাস উঁচু স্তরের মেঘ, যেহেতু এটা তারা স্বাভাবিকভাবে উঁচুর দিকে থাকবে। এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেটা রয়েছে কি, এটা দুধের মতন সাদা, দুধের মতো সাদা, ঠিক আছে, ও পাতলা চাদরের মতন, ও পাতলা চাদরের মতন। এবং এটি চাঁদ এবং সূর্য যদি দেখা যায়, তাহলে তার চারদিকে এটা মণ্ডল বা বলয়ের মতন সৃষ্টি করে থাকে, বলয়ের
মতো সৃষ্টি করে থাকে। তাহলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন মেঘ চাঁদ ও সূর্যকে বলয়ের মতন সৃষ্টি করে থাকে। ঠিক আছে, চাঁদ ও সূর্যের চারদিকে বলয়ের মতন সৃষ্টি করে। ঠিক আছে, সূর্য ও চাঁদ এই দুজনের ক্ষেত্রে, তার সূর্য যদি চাঁদ থাকে তার চারদিকে একটা বলয়ের মতন, যেভাবে আমাদের টর্চের ছায়া থাকে, মাঝখানে আলোটা যদি বেশি থেকে যদি থাকে আর চারদিকে হালকা আলোর ছায়ার মতন থাকে, এখানে ঠিক ওইরকম ভাবে বলয়ের মতন একটা সৃষ্টি করে থাকে। এই তিনটে গেলো আমাদের উঁচু স্তরের মেঘ। এরপরে আমাদের মধ্যস্তরের মেঘের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে দুটো ছিল, একটা হচ্ছে অল্টো স্ট্রেটাস আর একটা হচ্ছে কি অল্টো কিউমুলাস। এবার আসবে কি মধ্যস্তর। মধ্যস্তর স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম এটার অবস্থান হতে হবে কত, 2 থেকে 6 কিলোমিটারের মধ্যে এটি অবস্থান করে থাকে। তার মানে মধ্যস্তরের মেঘটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, 2 থেকে 6 কিলোমিটারের মধ্যে। এখানে দুটো ছিল, একটা হচ্ছে অল্টো কিউমুলাস, অল্টো কিউমুলাস, আর আরেকটা হচ্ছে অল্টো স্ট্রেটাস। ঠিক আছে, আমরা এই দুজনের সম্পর্কে জানবো। প্রথমে জানবো অল্টো কিউমুলাস, তারপরে দেখি অল্টো স্ট্রেটাস। অল্টো কিউমুলাস, অল্টো কিউমুলাস যে মেঘটি রয়েছে তার ক্ষেত্রে যেটা বলা আছে কি, এটাও ঠিক একই রকমভাবে সাদা ও ধূসর পাতলা চাদরের মতন হবে। সাদা ও ধূসর পাতলা চাদরের মতন হবে। ঠিক আছে, এবং এটাকে পশম মেঘ বা শিপ ক্লাউডও বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে পশম মেঘ বা শিপ ক্লাউড, পশম মেঘ বা শিপ শিপ ক্লাউড বলা হয় থাকে। কোন মেঘকে বলা থাকে, অল্টো কিউমুলাস মেঘকে। এগুলোর মধ্যে অল্টো কিউমুলাস, এবং এগুলোতে বৃষ্টিপাত হয় না। এরপরে আমাদের নেক্সট যে মেঘটা ছিল অল্টো স্ট্রেটাস। ঠিক আছে, এরপরে 2 নম্বরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি অল্টো স্ট্রেটাস। অল্টো স্ট্রেটাসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এটাও একই রকমভাবে ধূসর বা নীলচে রঙের মতন ঘন চাদর হয়। ধূসর বা নীলচে রঙের ও ঘন চাদরের মতন হয়, চাদরের মতন হয়। এবং যেভাবে আগেটা দেখেছিলাম আমরা মন্ডল বলয় এবারে সৃষ্টি করছিল, কিন্তু কিছুই সৃষ্টি করে না। এবং এটা এই মেঘে যেটা বলে থাকে কি, অনেকক্ষণ স্থায়ী স্থায়ী বৃষ্টিপাত হয়। স্থায়ী বৃষ্টিপাত, অনেকক্ষণ স্থায়ী কি হয়ে থাকে, বৃষ্টিপাত হয়ে থাকে। এই মেঘে অনেকক্ষণ স্থায়ী বৃষ্টিপাত হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন মেঘে অনেকক্ষণ স্থায়ী বৃষ্টিপাত হয়ে থাকে, সেটা হচ্ছে কি অল্টো স্ট্রেটাস। গেল আমাদের মধ্যস্তরে দুটো বলেছিলাম, দুটো স্তর চলে গেছে। নেক্সট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের নিম্ন স্তরের মেঘ। ঠিক আছে, তাহলে এরপরে আসবে কি আমাদের নিম্ন স্তরের মেঘ। নিম্ন স্তরে মানে ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ 0 থেকে 2 কিলোমিটারের মধ্যে এদের অবস্থান থাকবে। এখানে আমরা তিনটে মেঘকে দেখতে পেয়েছিলাম। কি কি ছিল, স্ট্রেটাস, স্ট্রেটোকিউমুলাস এবং নিম্বো স্ট্রেটাস। তাহলে প্রথমে রয়েছে কি আমাদের স্ট্রেটাস 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে আমাদেরকে স্ট্রেটোকিউমুলাস, স্ট্রেটোকিউমুলাস, এবং 3 নম্বরে রয়েছে আমাদের নিম্বো স্ট্রেটাস। নিম্বো স্ট্রেটাস। তো প্রথমে আমরা একই রকমভাবে স্ট্রেটাস সম্পর্কে স্ট্রেটাস থেকে শুরু করব। স্ট্রেটাস এটা যেহেতু নিম্ন স্তরের মেঘ, এটা একই রকম ভাবে ধূসর বা সাদা রঙের হয়। ধূসর বা সাদা রঙের হবে স্বাভাবিকভাবে, এটি নিয়ে কোনো ইয়ে নেই। এবং এটি ঘন কুয়াশার মতন মেঘ সৃষ্টি করে থাকে। ঘন কুয়াশার মতো মেঘ সৃষ্টি করে থাকে, ঘন কুয়াশার মতন মেঘ সৃষ্টি করে থাকে।
এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা গেল 2 নম্বরে যেটা রয়েছে এর বৈশিষ্ট্যতে। 2 নম্বরে যেটা বলা হয়েছে কি না, এ এও একই রকমভাবে আমাদের হচ্ছে কি চাঁদ ও সূর্যের মাঝখানে কোনো মণ্ডল বা সৃষ্টি করবে না। তবে এই যে সূর্যটা আসে না, সেটা মনে হয় যেন সূর্যটা যেন যখন আসে মেঘটাকে ভেদ করে, তখন মনে হয় যেন কি সে কোনো একটা ঘষা কাঁচের মধ্য দিয়ে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। দেখলে আমাদের মানে তার আলোটাকে দেখলে আমাদের এরকমভাবে মনে হয় একটু অস্বচ্ছ ধরনের হয়ে আসে এই এতে। এবং এই মেঘে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়। এই মেঘে কি হচ্ছে, আমাদের যত বৃষ্টিপাত হয় নিম্ন স্তরের মেঘ থেকে, তো এই স্তরের এই যে তোমার হচ্ছে স্ট্রেটাস মেঘটা রয়েছে, এই স্তর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়ে থাকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়। এটা হলো আমাদের স্ট্রেটাস। এ প্লাস বি কে আমাদের স্ট্রেটোকিউমুলাস। স্ট্রেটোকিউমুলাস আমাদের 2 নম্বরে ছিল। স্ট্রেটোকিউমুলাস সম্পর্কে যেটা বলা হয়েছে, একই রকম ভাবে ওই যে সাদা গাঢ় দূষণ হবে, তাহলে এটা হবে কি গাঢ় ধূসর বা কালো রঙের, গাঢ় ধূসর বা কালো রঙের স্তরে স্তরে স্তূপাকার থাকে, স্তরে স্তরে স্তূপাকার থাকে। ঠিক আছে, স্তরে স্তরে স্তূপাকার হয় এবং তোমার হচ্ছে এই মেঘে ভারী ও গভীর হয়ে নিচে নেমে এসে স্ট্রেটোকিউমুলাস মেঘ সৃষ্টি করে থাকে এবং কখনো উজ্জ্বল আবার কখনো অন্ধকারের মতন হয়ে থাকে এবং এই আকাশ সর্বদা, এবং এই মেঘগুলি আকাশে কখনো স্থির থাকে না। এরা সারাক্ষণ আকাশে যখনই আমরা দেখতে পাবো গতিশীল অবস্থায়। গতিশীল অবস্থা বলতে কি না, সারাক্ষণ যেন মনে হবে প্রবাহিত হয়েছে এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে, সারাক্ষণ যেন মেঘগুলো বয়ে চলেছে বলে মনে হয়। এবং এই অঞ্চলে, আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে পুরো আকাশটা ঢেকে থাকে এবং মাঝে মাঝে বৃষ্টিপাত ঘটায়। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে আকাশ ঢেকে শীতকালে আকাশটাকে ঢেকে কি হচ্ছে, বৃষ্টিপাত ঘটায়। এটা গেল আমাদের স্ট্রেটোকিউমুলাস। নেক্সট এন্ড লাস্ট আমাদের যেটা 3 নম্বর রয়েছে, এটা হচ্ছে কি নিম্বোস্ট্রেটাস। নিম্বোস্ট্রেটাসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে কি না, এই মেঘটা গাঢ় ধূসর বা কালো রঙের হয়ে থাকে, গাঢ় ধূসর বা কালো রঙের এবড়ো খেবড়ো বা আকৃতিহীন, মানে এর কোনো নির্দিষ্ট পার্টিকুলার আকৃতি নেই, আকৃতিহীন হয়ে থাকে। ঠিক আছে, এবং এই মেঘ খুবই ঘন এবং গভীর হয়। মেঘটা খুবই কি হয়ে থাকে, ঘন ও গভীর হয়ে থাকে, ভূপৃষ্ঠের খুবই কাছাকাছি থাকে। এবং যখন এই মেঘটা হয় তখন আকাশে সূর্য থাকলে সূর্যটা কি হচ্ছে, ঢেকে যায়, সূর্যটা ঢেকে যায়। এবং এই মেঘে তোমার হচ্ছে ঝড় ও বজ্রপাত সৃষ্টি করে না, কিন্তু বৃষ্টিপাত সাময়িকভাবে অবিরাম বৃষ্টিপাত হয়ে থাকে। এই মেঘে কি হচ্ছে, অবিরাম বৃষ্টিপাত হয়, অবিরাম বৃষ্টিপাত হয়, শিলাবৃষ্টিও হয়ে থাকে, শিলাবৃষ্টিও হয়। কিন্তু তোমার হচ্ছে কি এখানে বলা হয়েছে কি ঝড় বা বজ্রপাত এগুলো কিছুই হয় না। এই হচ্ছে আমাদের মেঘের সমস্ত স্তরের শ্রেণীভাগ করে তাদের সম্পর্কে আলোচনা। জিনিসটাকে যদি আমরা একদম পুরোপুরি রিভাইজ দিয়ে নিই প্রথম থেকে, তাহলে আমাদের জিনিসটা ওইরকমভাবে দাঁড়াবে যে হচ্ছে, সব প্রথমে আমরা মেঘের শ্রেণীভাগ করেছিলাম। মেঘের শ্রেণীভাগের ক্ষেত্রে মেঘ কি জিনিস তার সংজ্ঞাটা দিয়েছিলাম, সংজ্ঞা দেওয়ার পরে তাদের বেশ কয়েকটা বৈশিষ্ট্য ছিল এবং মেঘ সৃষ্টি হওয়ার জন্য শর্তগুলি ছিল: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে, বাষ্পীভবন বেশি হতে হবে বা জলীয় বাষ্প ধরে রাখার মতন ক্ষমতা থাকতে হবে। তারপরে আমরা মেঘের ফরমেশন সম্পর্কে এখানে দেখেছিলাম যে সূর্যের তাপে আলোটা আসছে, আলোটা এসে তোমার জলের উপরে পড়ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কন্ডেনসেশন ও ইভাপোরেট হচ্ছে জলীয় বাষ্পটা দিয়ে, সেটা গিয়ে কন্ডেনসেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার মেঘের সৃষ্টি করছে, মানে একটা সিকোয়েন্সের মাধ্যমে প্রসেসটা হচ্ছে। তারপরে
লিভ হার্বার্ট তার অন মডিফিকেশন অফ ক্লাউড গ্রন্থে মেঘকে 10টি ভাগে ভাগ করেছেন। উচ্চতার ভিত্তিতে হচ্ছে 3টি, একটা হচ্ছে উঁচু স্তরের মেঘ, মধ্যস্তরের মেঘ, নিম্ন স্তরের মেঘ। এরপরে আমরা উচ্চ স্তরের মেঘ, মধ্যস্তরের মেঘ, নিম্ন স্তরের মেঘের এখানে এটা চার্টের মধ্যে পুরো বিষয়টাকে আমরা একসঙ্গে এখানে দেখে নিয়েছি। ঠিক আছে, এখানে আমাদের পুরোটাকে দেখানো হচ্ছে উচ্চ স্তরের মেঘ, নিম্ন স্তরের মেঘ এবং মধ্যস্তরের মেঘ। ঠিক আছে, বিষয়টাকে যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের ঠিক ওইরকম ভাবে দাঁড়াবে। এইখান থেকে এই পোর্শনটা এটা হচ্ছে আমাদের উঁচু স্তরের মেঘ, মাঝখানে দুটো হচ্ছে আমাদের নিম্ন স্তরের মেঘ এবং শেষের আবার তিনটা হচ্ছে কি আমাদের নিম্ন স্তরের মেঘ, এবং এই দুটো হচ্ছে এদেরকে উল্লম্ব ভিত্তিতে উচ্চতার ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখানে যেটা বলেছেন এটা হচ্ছে সব থেকে কি, এটা হচ্ছে উঁচু স্তরের মেঘ, এটা হচ্ছে মধ্য স্তরের মেঘ এবং এইটা হয়ে যাচ্ছে কি আমাদের নিম্ন স্তরের মেঘ। নিম্ন স্তরের মেঘের মধ্যে কি ছিল, স্ট্রেটাস, স্ট্রেটোকিউমুলাস এবং হচ্ছে অল্ট্রোস্ট্রেটাস। ঠিক আছে, রয়েছে কি স্ট্রেটাস রয়েছে, স্ট্রেটোকিউমুলাস রয়েছে এবং নিম্বোস্ট্রেটাস রয়েছে। আর তোমার হচ্ছে মধ্যস্তরের মধ্যে রয়েছে অল্টোস্ট্রেটাস এবং অল্টোকিউমুলাস, অল্ট্রোস্ট্রেটাস এবং অল্ট্রোকিউমুলাস, এবং উঁচু স্তরের মধ্যে রয়েছে কি সিরাস, সিরোস্ট্রেটাস এবং সিরোকিউমুলাস, এবং লাস্টে দুটো রয়েছে কিউমুলাস এবং কিউমুলোনিম্বাস। এবার এখানে প্রশ্ন কি কি আসতে পারে, যে যেকোনো একটি উঁচু স্তরের মেঘের নাম বলো বা নিম্ন স্তরের মেঘের নাম বলো, বা এখানে আমরা পড়ার সময় যেটা দেখেছি যে তোমার হচ্ছে কোন মেঘে বেশি বৃষ্টিপাত হচ্ছে। ঠিক আছে, কোন মেঘে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে মেঘাতুরের মতন দেখতে আবহাওয়া কোনটাকে নির্দেশ করে, ম্যাকরেল স্কাই কোন এতে দেখতে পাওয়া যাচ্ছে, সিরোকিউমুলাস মেঘে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে মন্ডল সূর্য ও চাঁদকে বলয় বা মন্ডলের মতন ঘিরে রেখেছে কোন মেঘ, সিরোস্ট্রাটাস, মন্ডলের মতন দেখতে মনে হয়ে থাকে। তারপর এখানে পশম মেঘ বা সিপ ক্লাউড বলে থাকে অল্টোকিউমুলাস মেঘকে, স্থায়ী বৃষ্টিপাত হয় অল্টোস্ট্রেটাস মেঘে। এই ধরনের ছোট 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 প্রশ্নগুলো আমাদেরকে পরীক্ষা দেয়, যেহেতু এটা কোশ্চেন পরীক্ষা হবে তাই আমাদেরকে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোকে যে সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে দিয়েছি সেগুলোকে আমাদেরকে খুব মন দিয়ে পড়তে হবে। সবাইকে থ্যাংক ইউ। বিষয়টা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবে, আর নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যাতে চেষ্টা হলে সবাই জয়েন হয়ে যাবে। সবাইকে থ্যাংক ইউ। পরের দিন আমরা ওই বৃষ্টিপাতের বিভিন্ন রকমের ধরন, বৃষ্টিপাতের 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 বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। বৃষ্টিপাতের প্রকারভেদ 3 ধরনের রয়েছে, একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, আর আরেকটা হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, আর আরেকটা হচ্ছে তোমার বৃষ্টিপাত, ঘূর্ণপাত বৃষ্টি। এই তিনটে সম্পর্কে, ঘূর্ণপাতের আবার বিভিন্ন রকমের ভাগ রয়েছে সেটা আমরা যাবো। তো এই বৃষ্টিপাত কি করে ফর্মেশন হচ্ছে তাদের বিভিন্ন রকমের ভাগগুলো সম্পর্কে খুব ডিটেলসে ছবিটি আমরা পরের ক্লাসে আলোচনা করব। সবাইকে আবারও থ্যাংক ইউ।